যারা দেশে শান্তি নিশ্চয়তা দেওয়ার কথা বলছিল, তারা দেখা যাচ্ছে অপরাধ প্রবণতা, ঘোষ প্রবণতা, স্বজনপ্রীতি, দখলদারিত্ব, সাদাবাজি, এই সমস্ত কার্যক্রমের সাথে তাদের সম্পৃক্ততা এখনও রক্তের দাগ শুকায়নি। এটা একটা আলামত। যে আহত হয়েছে সে এখনও তার ব্যথা আছে, কোর্ট ডাকলে কিন্তু সে সাক্ষী দিতে চলে আসবে। এখন কিন্তু এই অবস্থায় বিচারগুলো একদম কমপ্লিট করা খুবই সহজ। সমাজ জীবনে যদি হানাহানি আরও ধরনের বেড়ে যায়, লোকাল লিডারশিপের কিন্তু প্রয়োজনীয়তা এখানে অনস্বীকার্য। টেকারটাই থাকে, তাহলে তাদের একতরফা নির্বাচন এটা সেটা সম্ভব হবে না। কিন্তু পতিত যারা ছিল তারা কিন্তু কেয়ারটেকারটা বাতিল করে দিয়েছে। ছোটোখাটো দলগুলোও অন্যান্য রাজনৈতিক দলের সাথে কাজ করার একটা ইতিহাসও আমাদের দেশে আছে। আসলে ক্ষমতা যাওয়ার পরে এরা সব ভুলে গেছে। কেউ যদি হাট বাজার ইজারা এগুলো নিতে চায়, যে যাই নিব আমাদেরকে একটা দল হিসাবে আমাদেরকে 40% 50% দিতে হবে। তো এরকম নীতিতে যদি কেউ কার্যক্রমগুলো পরিচালনা করে, তো জামাত ইসলামী তো এই নীতিগুলোর ঘোর বিরোধী। অর্থনৈতিকভাবে জামাত ইসলামীকে টাকা পয়সা দিয়ে নমিনেশন নিতে পারবে বা নেওয়া যায়, এই সাবজেক্টটা অন্তত জামাতের সাথে যাবে না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান। একই সাথে তিনি বাংলাদেশ জামাত ইসলামের চিটাগং 1 আসন থেকে মনোনীত প্রার্থী। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাইফুর ভাই, একটু শুরুতেই জানতে চাই, আসলে আপনি একজন আইনজীবী, এটা হলো আপনার একটা পেশা। এটাকে হঠাৎ করে আপনি কি জামাতের রাজনীতির সাথে যুক্ত হলেন, নাকি আসলে আগে থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এখন জামাত আপনাকে মনোনয়ন দিয়েছে? আসলে দেখুন, আমি কিন্তু প্রথম থেকেই একজন আইনজীবী, এইটাই ছিল আমার সবচেয়ে বড় পরিচয়। আপনারা জামাতকে বা জামাতের ইস্যুতে আমি যত কাজ করেছি, ম্যাক্সিমাম কাজগুলোই কিন্তু আমি রাজনীতিবিদ হিসেবে করি নাই, আইনজীবী হিসেবেই করেছি। এবং সেক্ষেত্রেই আমি মনে করি যখন যেরকম পরিস্থিতি ছিল, যে পরিস্থিতিতে জামাত ইসলামী নামে কোনো কিছুকে টলারেট করা হচ্ছিল না, তখনই কিন্তু আমি আইনগত বিষয়গুলোকে সামনে এনেই জাতীয়ভাবে তৎকালীন সরকারের সাথে বিভিন্ন এই পুলিশের কার্যালয়গুলোতে এবং আদার্স পলিটিক্যাল মাঠে আমি চেষ্টা করেছি। তো যখনই আমি পারফর্ম করেছি, তখনই কিন্তু আমি আমার পেশাদারিত্বটাকে সামনে রাখার চেষ্টা করেছি। তো ওইটার আসলে জামাতের একজন আইনজীবী বা আপনি ভালো পারফর্ম করেছেন, এইটার পুরস্কার স্বরূপ কি আপনি এখন জামাত থেকে নির্বাচনের টিকিট পেয়েছেন, এরকম কিছু? আসলে দেখুন, জামাত যে প্রক্রিয়ায় তাদের নির্বাচনী প্রার্থী মনোনয়ন দিয়েছে, এটা একটা কিন্তু চমৎকার পদ্ধতি। আপনি দেখুন, জামাত ইসলামী কাউকে এমপি হিসাবে যদি নমিনেশন দিতে চায়, সেই এলাকার জামাতকে প্রতিনিধিত্ব করে এমন লোকদের অভিমত নেয়, ছাত্রদের অভিমত নেয়, মহিলাদের অভিমত নেয়, তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন এরকম ব্যক্তিদেরও কিন্তু মতামত নিয়ে থাকেন। ওই মতামতের সংখ্যাগরিষ্ঠতার আলোকেই জামাত কিন্তু এটা চূড়ান্ত করে তার জেলাকে জানিয়ে দেয়, তারপরে কিন্তু মনোনয়নটা হয়। মজার ব্যাপারটা হলো, এই বিষয়টা কিন্তু হয়েছে সব আমার অ্যাবসেন্সে। অর্থাৎ আমি মিরেশরাই, আমার বাড়ি চট্টগ্রাম 1 আসনের আমাকে নমিনেশন দিয়েছে, কিন্তু আমি মিরেশরাই বা চট্টগ্রাম উত্তর জেলা জামাতের কিন্তু জনশক্তি না। আমি ঢাকা মহানগরীতে জামাতের সাথে সংশ্লিষ্ট এবং বিশেষ করে আইনজীবীদের অঙ্গনে আমার কাজ। তাহলে আমার যে কার্যক্রমগুলো, সেগুলো কিন্তু আমার এলাকার মানুষ, এলাকার জামাতের নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, ছাত্রী সংস্থার নেতৃবৃন্দ, মহিলা জামাতের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ, এরা কিন্তু রিকগনাইজ করেছে এবং সেখান থেকে তারা সমর্থন দিয়েই মূলত এই নমিনেশনটা হয়তো সংগঠন বেটার মনে করে আমাকে বিবেচনা করেছে। তাই একটা সংগঠন এরকম নমিনেশন বিবেচনা করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় সেখানে কাজ করে। তাহলে লোকালি সাপোর্টের প্রয়োজন আছে, আর ন্যাশনালি ভূমিকারও দরকার আছে।
আমি আশা করছি হয়তো আমার এই তৎপরতা জামাত ইসলামীর দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং তারা হয়তো মনে করছে আমাকে দিয়ে ভবিষ্যতে এদেশের মানুষের জন্য, জনগণের জন্য জামাত ইসলামীর নেতৃত্ব হিসেবে এই কাজ করে একটা কিছু দিতে পারবো। সে আস্থার জায়গাতে হয়তোবা আমি নিজেকে অবস্থান নিতে পেরেছি অথবা সেই জায়গায় ফেস করতে পেরেছি। আশা করছি সেটা সেভাবে হয়তোবা ওনারা বিবেচনা করতে পারে। একটা বিষয় আসলে এই মনোনয়নের জন্য আমরা আসলে ছোটকাল থেকে দেখে আসছি যে এক ধরনের মাসেল পাওয়ার দেখাইতে হয়, যে মাসেল পাওয়ারটা যেরকম যে আপনার জনসমর্থন, মিছিল, মিটিং, তারপরে হলো টাকা পয়সা, বিভিন্ন জায়গায় লেনদেন। এই যে আপনি যখন মনোনয়ন পেয়েছেন, এই ক্ষেত্রে আসলে আপনার কি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়েছে? ধন্যবাদ। এখানে তো মজার ব্যাপারটা কি, এই টাকা তো ইনভেস্টমেন্ট করার তো কোনো প্রশ্নই আসে না। এই জামাত ইসলামীতে এরকম কোনো সুযোগই নেই। বরং লোকজন আমাকে যাতে করে আমি মোরালি ডিপ্রাইভ যাতে না হয়ে যায় অথবা অর্থনৈতিক কোনো অসুবিধার কারণে আমি যাতে অগ্রসর হইতে অসুবিধা বোধ না করি, এইরকম কার্যক্রমে আমার এলাকার মানুষ আমাকে যারা ভালোবাসে, সারা দেশের মানুষ, এরা আমার পাশে আসে দাঁড়িয়েছে। এখানে আমার টাকার কত সুযোগই নেই। বরং আমি যদি চিন্তা করি আমি আজকে মিরসরাই যাব, অটোমেটিক্যালি লোকজন টিকিটের ব্যবস্থা করে ফেলে। আমি যদি এলাকায় যাই, কোনো একটা প্রোগ্রাম করব, মসজিদে আলোচনা করব, সে এলাকার লোকজন সেখানে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করে ফেলে। এইভাবে কিন্তু প্রতিনিয়তই উৎসাহব্যঞ্জক কর্মসূচিগুলো আসতেছে, কথা আসতেছে। সুতরাং অর্থনৈতিকভাবে জামাত ইসলামীকে টাকা পয়সা দিয়ে নমিনেশন নিতে পারবে বা নেওয়া যায়, এই সাবজেক্টটা অন্তত জামাতের সাথে যাবে না। আসলে আমরা একটু আসি, এই যাবৎকালে আসলে এই স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে, ওখানে 5 বার জয়ী হয়েছে বিএনপি এবং 5 বার আওয়ামী লীগ, 1 বার জাতীয় পার্টি। এই আসনটাতে একবার বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করেছেন 1996 সালে। এমন পরিস্থিতিতে আসলে আপনারা কখন ওইখান থেকে প্রতিনিধিত্ব করেন, সেখানে আসলে আপনি কতটুকু আশাবাদী আসনটা নিয়ে? আসলে দেখুন, বাংলাদেশের সব প্রেক্ষাপট কিন্তু এখন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছে। একসময় আমাদের সাধারণ পিপলদের একটা দৃষ্টিভঙ্গি ছিল যে ইন্ডিয়া ঠেকাও, নৌকা ঠেকাও। এখন কিন্তু ঠেকাঠেকির ওইটা নাই। এখন যেটা এসে দাঁড়িয়েছে, যে রাজনৈতিক দলগুলো বিদ্যমান আছে তারা তাদের ভিতরে অবস্থানটা কার কতটুকু সুসংহত এবং ন্যাশনাল ইমেজটা আপনি দেখুন। এখন রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অবস্থা হচ্ছে, যে দলটা একদম নিঃশেষ হয়ে যাচ্ছিল, যে দলটার নিয়ে কেউ রাজপথে প্রকাশ্যে কথা বলতো না, যে দলটার নেতারা একের পর এক জীবন দিয়ে যাচ্ছে, জেলখানায় যাদের ঠিকানা ছিল, কিন্তু সেই দলটা কিন্তু ঘুরে দাঁড়ানোর কারণে জনগণ কিন্তু ঘুরে গিয়েছে। এখন এই ফ্লোটা যেটা তৈরি হয়েছে, এই ফ্লোতে নির্বাচন করা জামাত ইসলামীর ক্যান্ডিডেটদের জন্য আমি মনে করি কোনো দুরূহ বিষয় না। আর আমার এলাকায় যেটা মিরসরাইতে একবার বেগম খালেদা জিয়াকে নমিনেশন দিয়েছিল, এই নমিনেশন এবং খালেদা জিয়াকে দিয়ে এমপি করার পর পরবর্তীতে কিন্তু আর এই খালেদা জিয়া আমাদের মিরসরাই আসনটা রাখেন নাই, উনি কিন্তু এটা ছেড়ে দিয়েছেন। সেই উপনির্বাচন দিয়ে কিন্তু এম.এ. জিন্নাহ সাহেবকে ওনারা জিতিয়ে এনেছেন। তাহলে সুতরাং বেগম খালেদা জিয়া বা এরকম কাউকে ওখানে নির্বাচনে প্রার্থী দিলে ভবিষ্যতে উনিও যে থাকবেন এটার কোনো গ্যারান্টি নেই। আর একটা হলো, কেন বা এখন ওনারা এই বেগম খালেদা জিয়া বা অন্য কাউকে চিন্তা করবেন? সেখানে তো বিএনপির নেতৃত্বের অনেক নেতৃত্ব আছে এবং যারা আছে তারা আমার বন্ধু, যাদের সাথে আমরা একসাথে কাজ করি এবং তারা আইনগত কোনো অসুবিধা হলে আমরা একে অন্যের সহযোগী হিসেবে কাজ করি। এরকম তো বিএনপির আমার জানা মতো অন্তত 10 থেকে 12 জন তারা নমিনেশন চায়। তো 12 জনকে ডিপ্রাইভ করে এরকম কি মিরসরাই আসনে আবার বেগম খালেদা জিয়া অথবা অন্য কাউকে নির্বাচনের জন্য প্রস্তাব করবে? তাহলে বিএনপির নেতৃত্ব, বিএনপির লিডারশিপ, ছাত্র দলের নেতৃত্ব, তারা বছরের পর বছর কেন সেখানে তারা এত সংগ্রাম করবে, পরিশ্রম করবে? তা আমি মনে করি তাদের এইরকম যে একটা ডিমান্ড, এই নির্বাচন করার জন্য তারা উৎসুক হয়ে আছে। তো এইরকম লোকাল নেতৃত্বগুলোকে বাদ দিয়ে অন্য জেলা থেকে কাউকে আনি নমিনেশন দিলে যে বেশি একটা ভালো কিছু হবে না, এটা কিন্তু মোটামুটি একটু আমার এলাকায় মিরসরাইতে পরিষ্কার হয়ে গেছে। তা আসলে এই যেই পরিসংখ্যান বা যে কথাবার্তা আপনি বললেন, এই সব মিলে আসলে এই আসনটা নিয়ে কতটুকু আশাবাদী? আমি তো দেখুন, আমি তো এরকমই বলেছি যে আমার আসনটা হলো চট্টগ্রাম 1 মিরসরাই, আর এই 1 নম্বর আসনটা 1 নম্বরেই থাকবে, এরকম একটা আবহ কিন্তু সেখানে তৈরি হচ্ছে। আমি আল্লাহর উপর ভরসা করে এটা বলতে পারি, জনগণের জন্য আমি যেভাবে কাজ করেছি বা সাধারণ মানুষের জন্য আমার যে কাজের সম্পৃক্ততা,
আপনি কি আওয়ামী লীগ বলেন, কি বিএনপি বলেন, কি অন্য রাজনৈতিক দল বলেন, আমার আইনগত হেল্প একটুও পাই নাই এরকম সংখ্যা তো খুব কমে আছে। আমি কখনো কিন্তু ওখানে জামাত ইসলামীর নেতা সেই ফরম্যাটে এককভাবে কোনো কাজ করি নাই। এখনও সেখানে আমি এই সকলেরই একজন, সেই হিসাবে আমার পারফরমেন্স আছে। সেখানে হিন্দুদের বিশাল ভোট ব্যাংক রয়েছে, তো আমি তাদেরও তো আইনজীবী। অ্যাজ এ আইনজীবী হিসাবে আমার পারফর্ম করার সুযোগ আছে, যদিও অর্থবিত্তর দিক থেকে আমি বড় কিছু করে দেখাইতে পারি নাই, এটা করতে পারি নাই, ওইটা করতে পারি নাই। অর্থনৈতিক ইনভলভমেন্ট ইট ইজ ট্রু, কিন্তু আমার অর্থনৈতিক ইনভলভমেন্টটা এরকম ছিল জনগণের সাথে। আমি তাদের সমস্যা পড়ছে, আমার কাছে আসছে। একটা মামলার যত বড়ই ফিস হোক না কেন, তারা যতটুকু দিতে পারছে অতটুকুর উপরে আমি তাদের কাজটা করে দেওয়ার চেষ্টা করেছি। এই যে একটা অনুভূতি, সেটা এখন থেকে হয় না। আমাকে হয়তো এখন জামাত ইসলামী নমিনেশন দিয়েছে, আমি তো এই কাজটা 25 বছর আগ থেকে করে আসতেছি। তো সুতরাং আমি সে এলাকার ছেলে, আমি সেই মিঠাল্লা স্কুল থেকে আমার লেখাপড়া, আমি মিরেশ্বরী কলেজেরই ছাত্র। এরপর আবার মিরেশ্বরী উপজেলাতেই সংগঠনের শিবিরের দায়িত্ব পালন করেছি। এরপর আমি চট্টগ্রাম উত্তর জেলায় দায়িত্ব পালন করেছি, বিশ্ববিদ্যালয় করেছি, চট্টগ্রাম মহানগরীতেও আমি প্রেসিডেন্ট ছিলাম। তাহলে ছাত্র জীবনেও কিন্তু আমার একটা বিশাল ইনভলভমেন্ট আছে। মিরেশ্বরী পার্শ্ববর্তী জেলা, পার্শ্ববর্তী থানা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে। এই সময়েও কোনো ছাত্র ছাত্রী এই অভিযোগ করতে পারবে না যে আমি রাজনৈতিক বিবেচনায় মিরেশ্বরের কোনো ছাত্রছাত্রীর সাথে আচরণ করেছি। আমি তাদেরকে আমার এলাকার একজন সন্তান ভাই হিসাবে সর্বোত্তম চেষ্টাটা আমি করার চেষ্টা করছি। এখানে একটা ঘটনা বলি। মিঠাল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আবুল ফারুক মিয়া স্যার। তো উনি 9 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন। আমি তখন চট্টগ্রাম মহানগরীর সভাপতি অবস্থায়। তো উনি একদিন চলে আসলেন চট্টগ্রাম শহরে, যে ওনার ছেলেটা চট্টগ্রামে কলেজে ভর্তি হয়েছে, এখন থাকতে কোথায় থাকবে, কী কী এরকম কতগুলো অসুবিধা নেই। তো আমি স্যারকে বললাম, স্যার আপনি এটার জন্য আপনাকে আসতে হবে কেন? সে আসলে তো হয়। কোন সাইফু তুমি আমার ছাত্র, এই জন্য আমি চলে আসছি। আমি স্যারকে বলছি, আপনার ছেলে চট্টগ্রাম শহরে কোথায় কী অবস্থায় থাকতে চায় সেটা তার ইচ্ছার উপর নির্ভর করবে। যে কোনো জায়গায় সে ইচ্ছা করলে সেখানে সে থাকতে পারবে, সে অপরচুনিটি আমরা তাকে তৈরি করে দিতে পারবো। স্যার আমাকে জড়াই ধরলেন। আবুল ফারুক মিয়া সেই মিঠাল্লা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, পরে 9 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরকম বিভিন্ন শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অথবা সাধারণ মানুষ এই ছাত্র জীবনেও কিন্তু সাইফুর রহমানের বিরুদ্ধে কেউ কোনো একটি অভিযোগও দাঁড় করাইতে পারবে না। তো সেই বিবেচনায় ছাত্র জীবন থেকে এই পর্যন্ত। এখানে আরও একটা মজার ইনফরমেশন দিই। আমি মিরেশ্বরী কলেজ যখন দায়িত্ব পালন করতাম, তখন আমার অপোজিশন ছাত্রলীগ, তখন বাকশাল সমর্থিত ছাত্রলীগ ছিল, তারা মোর অ্যাক্টিভ ছিল এবং ক্ষেত্র বিশেষে আমাদের বিরুদ্ধে অনেকেই অবস্থানও নিয়েছে, বিভিন্ন সময় আমাদের উপর টর্চারও হয়েছে। আমি দেখেছি গত এই কর্মজীবন, আমি 2000 সালে ছাত্রজীবন শেষ করি কিন্তু ওকালতি শুরু করেছি। তখন থেকে এখনও পর্যন্ত আমার এলাকায় যতটুকু আমি কাজ করছি, আমার ওই ছাত্র জীবনের যতগুলো অপোজিশন সংগঠনের ভাইরা ছিল, এখন আমি হিসাব করে দেখছি পর্যায়ক্রমে এরা সবাই আমার বন্ধু, আমার সাথে কানেক্টেড, যে দল করুক না কেন। তো আমি তো মনে করি মিরেশ্বরীতে এই আমার সাথে ইলেকশন করতে যারা আসবে এই সময়ে কিন্তু এই সমস্ত তাদের তৎপরতাগুলো অত বিবেচনায় রাখবে। এছাড়া মিরেশ্বরীতে কিন্তু যারা নেতৃত্ব আসতে চাচ্ছে ভবিষ্যতে আর কি, এরা কিন্তু প্রত্যেকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক ইনভলভমেন্টের সাথে সম্পৃক্ত হয়ে আছে। তো মিরেশ্বরীতে আমার কোনো বিষয়ে অর্থনৈতিক কোনো ইনভলভমেন্ট নাই। এটাকে আপনি বলবেন যে জিরো ইনভলভমেন্ট। অতঃপর বিশাল মিরেশ্বরী অর্থনৈতিক জোন, কিন্তু অর্থনৈতিক জোনের সাথে সাইফুর রহমানের কোনো সামান্যতম অর্থনৈতিক লেনদেন নাই। তো এই বিষয়গুলো সাধারণত মিরেশ্বরের ভোটাররা, রাজনৈতিক ময়দান সকলে কিন্তু বিবেচনায় নিচ্ছে। তো আশা করা যাচ্ছে এই ক্লিন ইমেজের যে ক্যান্ডিডেট হিসাবে সবাই বলছে, তো জানি না আমি কতটুকু ক্লিন। ইনশাল্লাহ সামনে আমার এলাকার জনগণ সেটা হয়তো বা বিবেচনায় নিবে। তো আমি ইতিমধ্যে আমার একটা পরিচিতি সম্মিলিত একটা বক্তব্য, একটা লিফলেট, আমি কি, আমি সাইফুর রহমান কি, কোথায় আমার জন্ম, কোথায় কোথায় আমি লেখাপড়া করেছি, কোথায় কোথায় আমি রাজনৈতিকভাবে বা এই ছাত্র জীবনে দায়িত্ব পালন করেছি, এই সব বিষয়গুলো আমি ক্লিয়ার করি একটা লিফলেট আকারে জনগণকে দিয়ে দিয়েছি। আমি বলছি আপনারা এটা খোঁজখবর নেন বিভিন্ন এলাকায়, তারপর আমার ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেন যে আমার এই বক্তব্যগুলো যথার্থ কিনা। কোনো কারণ ধরেন আপনি যে কথা বললেন যে আসলে ছাত্র জীবন থেকে আপনি এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কাজ করছেন, আপনি মোটামুটি
মনে করছেন যে আল্লাহ চাইলে আপনি সেখানকার সংসদ সদস্য নির্বাচিত হবেন, আসলে এইটাই যদি নির্বাচিত হন সেইটা নিয়ে আসলে আপনার ওই মিরসরাই নিয়ে আপনার পরিকল্পনা কি? দেখুন, আমি এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ার পর থেকে মিরসরাইতে প্রত্যেকটা এলাকায় মোটিভেশনাল স্পিচ দেওয়া শুরু করেছি নির্বাচনে জামাতের নমিনেশনের আগ থেকে। এবং আমি প্রত্যেকটা মসজিদে প্রতি শুক্রবারে জুমার আগে একটু কথা বলার চেষ্টা করি। সেখানে আমি যে মানুষকে আদর্শিকভাবে গড়ে তোলা, লফুল করা, সামাজিক যে সমস্যাগুলো আমাদের এলাকায় বিরাজমান আছে এগুলোর কিভাবে সমাধানটা হতে পারে, পারিবারিকভাবে যে দ্বন্দ্ব চলছে, ব্যবসা বাণিজ্য নিয়ে মানুষের কতগুলো নীতির বিষয় জড়িত রয়েছে, এবং আইনের এক্সারসাইজ অফ ল বা ইন্টারনালি বা বিচার ব্যবস্থা কিভাবে একটা সালিশ তৈরি করতে হবে, কিভাবে মীমাংসা করতে হবে, এই সমস্ত অসংখ্য বিষয় নিয়ে আমার এখন র্যান্ডম মোটিভেশন কার্যক্রমগুলো চলছে। ওই কার্যক্রমগুলোর ভিতরেই মূলত প্রতি জুমাতে এক একটা থিম আমি কিন্তু পিপলকে দিচ্ছি। ধরুন আমাদের এলাকায় অসংখ্য যুবক আছে, তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়, এগুলো আমি অল্টারনেটিভ থিম এলাকায় কিন্তু ফেস করেছি। আমাদের এলাকায় অর্থনৈতিক জোন আসতেছে, সে অর্থনৈতিক জোনে কিন্তু সারা বিশ্বের এমপ্লয়িরা আসতেছে, ইনভেস্টররা আসতেছে। আমরা কিন্তু লোকালি ফেস করার মতো আমাদের চট্টগ্রামের ভাষা অথবা মিরেশ্বরের ভাষা অথবা বাংলা দিয়ে আমরা ফেস করতে পারবো না। আমরা এই যুব সমাজকে ট্রেন্ড আপ করার জন্য কিছু গাইড, কিছু কর্মসূচি, কিছু প্রতিষ্ঠানকে ইতিমধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো আশা করা যাচ্ছে যে মিরেশ্বরাই একটা মফস্বল এরিয়া হলেও এখানে আমরা কিন্তু জ্ঞান, বিজ্ঞান, আধুনিকতা, সাংবাদিকতা এবং গোটা ওয়ার্ল্ডের সাথে রিলেটেড হয়ে আমাদের ওখানে প্রেস ক্লাব, সাংবাদিকদের চিন্তা, এই সব কিছু কিন্তু আধুনিক। এই জন্য অর্থনৈতিক অঞ্চলটা সেখানে যাওয়ার সাথে সাথে মিরেশ্বরাই কিন্তু এখন একটা গ্লোবালাইজেশন পজিশনে মিরেশ্বরাই একটা ম্যাটার করার মতো জায়গায় পৌঁছে গিয়েছে। তো সেই জায়গাগুলোতে আমরা এখন থেকে আমি মোটিভেশনটা অব্যাহত রাখছি। আশা করা যায় এই মিরেশ্বরাই জনগণ এটা যখন উদ্বুদ্ধ হচ্ছে তারা সামনের জন্য তৈরি হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমরা অনেকগুলো বিষয় এখানে চিহ্নিত করেছি যে করাপশন কীভাবে হয়, এটা কিভাবে প্রতিরোধ করা যায়। আমাদের কিন্তু অর্থনৈতিক ইনভলভমেন্টটা এত বেশি, আমাদের এখানে অনেক পর্যটন এরিয়া রয়েছে। এই সব কিছু নিয়ে একটা যদি মডার্ন একটা প্ল্যান তৈরি করা যায় এবং সেটাকে কিছু কোয়ালিফাইড এবং কমিটমেন্টওয়ালা কনফিডেন্ট লিডারশিপ দিয়ে পরিচালনা করা যায়, তাহলে মিরেশ্বরাই একটা সমৃদ্ধ মিরেশ্বরাইতে পরিণত হবে। আমি এটাকে বলছি আলোকিত মিরেশ্বরাই। এই আলোকিত মিরেশ্বরাইয়ের জন্য আমি কিছু আলোকিত মানুষও তৈরি করার চেষ্টা করছি। এককভাবে একজন এমপির পক্ষে সম্ভব না, সামনে কিন্তু প্রত্যেক প্রতিনিধি এটার সাথে সম্পৃক্ত রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা রয়েছে, মেম্বাররা রয়েছে, পৌরসভাগুলোতে আপনার মেয়ররা রয়েছে, কাউন্সিলররা রয়েছে। এই সমস্ত সেট আপে যদি একটি আদর্শবান এবং কম্পিটেন্ট লোকজন চলে আসে, চিন্তাধারায় যে দলই করুক না কেন, আমি বলছি চিন্তার কথায় যে দলই ধরুক না কেন, আমরা মিরেশ্বরাইয়ের উন্নয়নের ক্ষেত্রে আপোষহীন এবং একাকার হয়ে কাজ করব। ইতিমধ্যে কিন্তু আমাদের মিরেশ্বরাইতে এখন কিন্তু আপনি ধরুন যে কোনো লিডারশিপ নাই, এখন কোনো মেম্বার চেয়ারম্যানরা পারফর্ম করছে না, তারপরে কিন্তু আমাদের মিরেশ্বরাই প্রচুর ডেভেলপমেন্ট কাজ হচ্ছে। তাহলে কী করি সম্ভব এটা? আপনি দেখবেন প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট স্যাংশন হচ্ছে, টাকা আসতেছে, কাজ হয়ে যাচ্ছে। আমরা আমাদের মিরেশ্বরের কিছু ইন্টেলেকচুয়াল পার্সন আছে যাদের সাথে আমরা মৌলিকভাবে একমত হয়ে গেছি যে মিরেশ্বরের ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা একমত থাকব। যে কোনো জায়গা থেকে প্রজেক্ট দিবেন, স্যাংশন হবে, আমরা মোটিভেশন করব, ফান্ডটা যাতে করে আমাদের মিরেশ্বরাইতে চলে আসে, এরপরে সেভাবে সেখানে এই ডেভেলপমেন্টের কাজটা হবে। আপাতত এই নীতির কারণে মিরেশ্বরাইতে প্রচুর ইনভেস্টমেন্ট যাচ্ছে এবং প্রচুর স্যাংশন যাচ্ছে গভর্নমেন্ট থেকে, এবং বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের লোকেরাও কিন্তু ফান্ড পাচ্ছে, যেটা গত 15 বছরে আপনি কল্পনাও করতে পারবেন না। যত 15 বছরে যা হচ্ছে না, গত 6 মাসে তার চেয়ে বেশি টাকা পয়সা আমাদের মিরেশ্বরাইতে চলে যাচ্ছে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং প্রশাসনের ব্যবস্থাপনায় সে কাজগুলো হয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো কি জানেন, একটা রাস্তা যদি এই 300 ফিটের জন্য স্যাংশনটা উপজেলা থেকে দেয়া হয়, এখন সামাজিক লোকাল লিডারশিপেরা এই কাজ তত্ত্বাবধানের কারণে দেখা যাচ্ছে যে ওই 300 ফিট রাস্তার জায়গায় তারা এটাকে 400 ফিট করে ফেলতেছে একই ফান্ড দিয়ে। তাহলে টাকাটা মিসইউজ হচ্ছে না, ডেভেলপমেন্টটা কিন্তু খুব চোখ জলসানো হচ্ছে। এখন যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছে, আমরা সবাই নীতিগতভাবে একমত হয়ে গেছি যে রাজনৈতিক ইন্টারনাল যাই থাকুক না কেন, মিরেশ্বরাই ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা সবাই কাজ করব। আপনি একটু আসি, যেটা বলছিলেন যে আপনার এলাকায় আপনারা আসলে সকলে এক হয়েই
ওই এলাকা উন্নয়নের জন্য কাজ করছেন, আপনাদের দীর্ঘদিনের মিত্র বিএনপি, এই 5 আগস্টের পরে আসলে আপনাদের মধ্যে এক ধরনের মানে বিশাল ফাটল, জামাতের কিছু নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে কথা বলে, আবার বিএনপির কিছু লোক জামাতের বিরুদ্ধে বলছে। এই যে ফাটল, এই ফাটলের কারণ কি? এখানে মূল জিনিসটা হলো এটা ক্ষমতা। এখন দেখা যাচ্ছে একদল মনে করছে যে আমরাই মোটামুটি এই বিপ্লবের পর আমরাই উত্তরাধিকার, সুতরাং কোনো প্রশাসক দিলে এটা আমাদেরকে দিতে হবে, সরকার থেকে যদি স্যাংশন আসে, টিআর আসে, তাহলে পুরোটাই আমাদেরকে দিতে হবে। অথবা কেউ যদি হাট বাজার ইজারা এগুলো নিতে চায়, যে যাই নিব হোক, আমাদেরকে একটা দল হিসাবে আমাদেরকে 40% 50% দিতে হবে। তো এরকম নীতিতে যদি কেউ কার্যক্রমগুলো পরিচালনা করে, তো জামাত ইসলামী তো এই নীতিগুলোর ঘোর বিরোধী। জামাত যেটা মনে করে যে লফুলি যদি একটা বিজনেসে ডেভেলপ করে, সে যে দলই করুক না কেন, তো ব্যবসা করার তার রাইট আছে। শুধু দলীয় বিবেচনায় তার ব্যবসাটা আরেকজন দখল করে ফেলবে, এটা তো হইতে পারে না। মৎস্য, বালু উত্তোলন, এই সমস্ত সবগুলো কিন্তু সরকারিভাবে এটা হয়, আপনার ইজারা হয়। এখন ইজারাদারটা যদি অন্য দলের হয় এবং সে এলাকায় থাকতে পারবে না, এবং তারটা আরেকটা দল নিয়ে নিল এবং ভাগ বাটোয়ারা করি, তারা ইন্টারনাল একটা চুক্তি করলো, আন্ডারস্ট্যান্ডিং করি, এই সমস্ত জায়গাগুলোতে কাজ করা শুরু করছে। যখনই এরকম জায়গাগুলোতে যাচ্ছে এবং জামাত যেখানে ইলিগিলিটি দেখছে, যেখানে অসুবিধা দেখছে, সেখানে কিন্তু কথাবার্তা বলার চেষ্টা করতেছে। আর ওই কারণে আসলে দ্বন্দ্বটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আরেকটা হলো জামাত ইসলামীকে পরিবর্তিত পরিস্থিতিতে কেন যেন সবাই মনে করতেছে যে এরা ক্ষমতায় চলে আসতেছে। তো ক্ষমতায় জামাত যেহেতু চলে আসতেছে, এখন যে কোনো প্রক্রিয়ায় যারা এই জায়গাগুলোতে অ্যাক্টিভ কাজ করতেছে, তারা মনে করতেছে জামাত যদি এখানে জায়গা মতো চলে যায়, তাহলে তাদের পক্ষে এই সমস্ত কার্যক্রম করা সম্ভব না। তো আস্তে আস্তে প্রতিহিংসা তারা বেড়েই চলছে, এবং সেভাবে মাঝে মধ্যে কিছু নেতা নেত্রীর বক্তব্য আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে জামাতের বিরুদ্ধে তারা আরেকটা কথাগুলো বলছে। যে ধরেন জামাত আসলে এতদিন তো বিএনপির সাথে এক ছিল, এখন অন্যান্য যে ছোট দলগুলো আছে বা ইসলামী দলগুলো আছে তাদেরকে এক করে নির্বাচন করার একটা পরিকল্পনা করছে বা চিন্তা ভাবনা করতেছে একটা ঐক্যমতের ভিত্তিতে কীভাবে নির্বাচন করা যায়। আসলে এই যে এই ঐক্যমত বা এইটার ভিতরে অন্য কোনো কিছু, এখানে মূল জিনিসটা হলো যে জামাত ইসলামী একটি ইসলামী দল। সেই ইসলামী দল হিসাবে তাদের নৈতিক দায়িত্ব হলো যে ইসলামী দলগুলা বা ইসলামী মনা সব মানুষগুলোর সাথে একাকার হয়ে কাজ করা। ইসলাম কিন্তু এটাই বলছে। এখন আল্লাহ ইমানদারদেরকে ডেকেই বলছে, তোমরা সকলেই মিলে আল্লাহর রজুকে ধারণ করো, ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক, তোমরা আল্লাহর রজুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। তাহলে আল্লাহর রজু, এখন এই আয়াতটা যদি সামনে রাখা হয়, তাহলে দেখা যায় ইসলামী দলগুলো কেউ একাকার না হয়ে বা একসাথে না হয়ে থাকতে পারবে না। যদিও আলাদা সংগঠন তারা করলেও নীতি আদর্শ মৌলিক বিষয়ে তারা একমত হতে হবে। জামাত ইসলামী ওই প্রিন্সিপালটা দিয়েছে, এবং জামাতের যিনি তৎকালীন আমির ছিলেন প্রফেসর গোলাম আজম, তিনি ইসলামী ঐক্য, ইসলামী আন্দোলন এরকম একটা কর্মসূচি দিয়ে সমস্ত আলেমদেরকে এক করার চেষ্টা করেছেন। তো সেই ধারাবাহিকতায় এখন জামাত ইসলামী অন্যান্য ইসলামী দলগুলোকে কাছে আনার চেষ্টা করছেন। এটা ক্ষমতা মূল বিষয় নয়, মূল বিষয় হলো ইসলামিক প্রিন্সিপাল। আমরা যে কোনোভাবে ইসলামী দল হওয়ার পরে কেন আমরা আলাদা হয়ে যাব, কেন আমরা পৃথক হব, কেন আমরা একে অন্যের বিরুদ্ধে কথা বলব, এটা কিন্তু ইসলামী মূল প্রিন্সিপাল থেকে নেওয়া। দ্বিতীয়টা হলো যে হ্যাঁ, ক্ষমতা ইটস ওকে, কারণ সকল মানুষ, এই দেশের মানুষ একটা কমনলি প্রত্যাশা করে যে, এবং মনেও করে তারা, যদি ইসলামী দলগুলো এক হয়ে যায় তাহলে তারাই ক্ষমতায় যাবে। তো এরকম একটা অপরচুনিটি কোনো একটা দল ইসলামী যদি হয়েই থাকে, তাহলে সে কেন এই জনগণের এই সেন্টিমেন্টের সাথে এক হবে না। আর একটা হলো এই ইসলামী দলগুলো অন্য দলগুলোর সাথে বিভিন্ন সময় আতাত করেছে, চুক্তি করেছে। যেমন আমি একটা চুক্তি দেখেছি যে সেখানে তারা লিখিতভাবে করে বলল, আমরা ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব না। একটা চুক্তি তারা করেছে, আমরা দেখেছি। এখন দেখা যাচ্ছে যে এইটার মানে কি, তো ওনারা তো আগেও একবার ক্ষমতায় ছিলেন, তাহলে ওই যখন ছিলেন তখন তারা ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। তাহলে এই চুক্তিটার দ্বারা মিন করা যায় একটা মেনসরিয়া কারো কারো ভিতরে ছিল, এবং সেটা তারা ভবিষ্যতে করবে না বলেই কথা বলল। তো আসলে মূল বিষয় ক্ষমতা প্রশ্নে ছোটোখাটো দলগুলোও অন্যান্য রাজনৈতিক দলের সাথে
কাজ করার একটা ইতিহাসও আমাদের দেশে আছে। আসলে ক্ষমতা যাওয়ার পরে এরা সব ভুলে গেছে। এই ছোটো দলগুলোকে কেউ কিন্তু সেভাবে কোনো সুযোগ সুবিধা দেয় নাই। শফিউল আলম প্রধান, উনি তো আমরা বহু একসাথে আন্দোলন করছি, করছি, এরকম বাগা রাজনীতি হওয়ার পরেও তার সমর্থিত জোট ক্ষমতা যাওয়ার পরে কিন্তু তাকে তো কিছু দেওয়া হয়নি। এরকম অসংখ্য ঘটনা আছে, যদি আপনি একটা একটা করে দেখেন তাহলে কি হলো। তো ছোট দলগুলো এখন যদি তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনটা তারা আশা করছে, এটা জামাত ইসলামীর সাথে যদি আসা যায় তাহলে জামাত ইসলামী এখন যেভাবে সকল দলকে মূল্যায়ন করছে ভবিষ্যতেও মূল্যায়ন করবে। হয়তো তাদের মর্যাদা অন্য দলগুলোর চেয়ে জামাতের কাছে বেশি। এই বিবেচনায় আমি মনে করি যে তারা হয়তো বা জামাতের সাথে এক হয়ে কাজ করতে চাচ্ছে। একটা বিষয় খুব আলোচিত এখন আমাদের রাজনৈতিক মাঠে, আপনারা দিয়ে 7 দফা নিয়ে আন্দোলন করছেন, বিএনপি 31 দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছে। এটার একটা অন্যতম আপনাদের দফা হলো যে পিআর পদ্ধতিতে নির্বাচন, যেটা আসলে বরাবরই বিএনপি এটার বিরোধী। আপনারা কেন এই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, যেটা আসলে দেখুন, পিআর পদ্ধতিটা হলো এমন একটা পদ্ধতি যেখানে হয়তোবা প্রার্থী থাকবে না, দলের মার্কা নিয়েই জনগণের সাথে সবাই যাবে এবং দল কি ভোট দিবে এবং দলের জন্য ভোট চাইবে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে তারা তত পার্সেন্ট প্রতিনিধিত্ব পাবে। এটা হলো যে পিআর পদ্ধতি। হয়তো আপনারা বলবেন যে তাহলে জামাত ইসলামী কেন এটা চাইলো? জামাত ইসলামী এটা চাইছে যে একটা বাংলাদেশ এক দল দ্বারা পরিচালিত হতে গিয়ে স্বাধীনতার পর হইতে আমরা দেখলাম যে যারাই ক্ষমতা গেছে, হ্যাঁ, ওই একটা কথা আছে না, যে যায় লঙ্কা সে হয় রাবণ। যারাই ক্ষমতায় গিয়েছে তো তারা তো তাদের এই সংখ্যাগরিষ্ঠতার মেজরিটি তো মর্যাদা রক্ষা করতে পারে নাই, শুধু তার দলের লোকেরাই। তাহলে কি হলো, তার ওই দলের মন্ত্রীর বিরুদ্ধেই কিন্তু তাদের ব্যবস্থা নিতে হয়েছে, কাউকে মন্ত্রিত্ব থেকে সরাই দিতে হচ্ছে, কাউকে দল থেকে সিগন্যাল দিতে হয়েছে এবং বিভিন্ন ধরনের বক্তব্যগুলো দেওয়া হয়েছে। তাহলে কি হলো, শুধুমাত্র এককভাবে এক রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশ পরিচালিত হলে আসলে আলটিমেট যে টার্গেট বা যেই লক্ষ্য সেটা কিন্তু অর্জিত হচ্ছে না। এই সমস্ত বিবেচনায় জামাত দেখলো যে ছোট রাজনৈতিক দলগুলোরও কিন্তু যদি ফেয়ার পদ্ধতি ইলেকশন হয়, কেউ যদি 2% ভোট পায় তাহলে তো অন্তত 2 জন তারা এমপি পাবে, অথবা কেউ যদি এই 5% 7% পায় তাহলে তারাও তো 2-4টা এই সংসদে প্রতিনিধিত্ব তাদের চলে আসতেছে। তো সে বিবেচনায় যদি সব দলগুলোকে ভোট দেয়া হয় তাহলে প্রত্যেকের দলের কিন্তু কোনো না কোনো সমর্থন আছে, তাহলে ওই সমর্থনের বহির্প্রকাশ হয় জাতীয় সংসদে। এইটা একটা জটিলতা তৈরি হবে না যে আপনি আপনার এলাকায় ধরেন আপনি নির্বাচিত হয়েছেন, বাট পিআর পদ্ধতির কারণে আপনি যেটা বলেন যে সরকার যদি ওইখানে লিস্ট দিয়ে দেয় যে আমার XYZ এরকম এটা হবে, আপনারটা যদি এই সংখ্যার মধ্যে না পড়ে, আপনি তো নির্বাচিত একজন, আপনার এলাকার ভোটে আপনি নির্বাচিত, বাট পিআরের কারণে আপনি পাইলেন না, সেক্ষেত্রে এক্ষেত্রে দেখেন এখানেও কিন্তু রাজনৈতিক দলের একটা শৃঙ্খলা, সে দলের আদর্শ, তার দৃষ্টিভঙ্গি, এটা অনেকেই বলছেন যে এটা একটা নেগেটিভ। আরও কতগুলো নেগেটিভ জিনিস আছে, সেগুলা আপনি হয়তো প্রশ্ন করলে আমি বলবো। তো সেই জন্য আমি বলছি যে এক্ষেত্রে হচ্ছে এটা একটা রাজনৈতিক দলের উপরে নির্ভর করবে। কিন্তু এই পিআর পদ্ধতি হলেও রাজনৈতিক দলগুলো কিন্তু তার এলাকায় এমপি ক্যান্ডিডেটের নাম ঘোষণা করবে, কারণ কাকে কেন্দ্র করে ওই এলাকার মানুষ অর্গানাইজড হবে, ভোট হবে। যে এলাকার যে পরিমাণ বেশি ভোট পাবে সেটাও তো ও রাজনৈতিক দল তারা সেন্ট্রালি এটা বিবেচনা করবে। কালে যদি এরকম হয়ে যায় যে কেউ হলো না, শুধু দলীয়ভাবে প্রচারণা চলল, তাহলে হ্যাঁ আপনি যে আশঙ্কাটা করছেন, তখন একটা দল তাদের দলীয় কানেকশন যাদের বেশি, সেন্ট্রালি যারা আছে, অনেকে বলছে যে এই পদ্ধতি হলে জীবনে ইলেকশন করে নাই এমন লোকেরা তো এমপি হবে। আমি বলছি যে হবে, এই সংখ্যাটা হয়তো বেশি হবে না, কারণ এখনও তো হচ্ছে। একটা দল নির্বাচিত হওয়ার পরে তারপরেও তো তারা 1/3 ওই মন্ত্রী পরিষদের টেকনোক্রেট মন্ত্রী হিসাবে কিন্তু সংসদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। তাহলে পিআর পদ্ধতিটাও এইরকম। ইনকেস এই মনে করেন যে এলাকার যত লোকটি নির্ধারিত করলো, তাহলে ওই রাজনৈতিক দল তো বিবেচনা করে দেখবে যে আমার এই দলটাকে কোন এলাকায় কোন লিডারশিপ পপুলার করে তুলছে। তো আমার মনে হচ্ছে যে এইগুলা হয়তো বড় কোনো বিষয় হবে না। যদি প্রত্যেকটা দল এখানে অংশগ্রহণ করার সুযোগ আছে, তাহলে সেই দল তো চিন্তা করবে যে তার দলের কোয়ালিফাইড লোকটাকেই তো সেখানে তারা
সংসদে পাঠাবে। তো সেরকম কিছু হলে হয়তোবা ঠিক হবে না। এটা ঠিক যে বাংলাদেশের রাজনীতিতে বলে একটা করে আর একটা কথা আছে আর কি। এমন হয় যে অনেকে আমারও এরকম বলছে, ভাই আপনারা এত কষ্ট করতেছেন, পিআর পদ্ধতি হলে তো আপনাদেরকে বাদ দিয়ে সেন্ট্রাল কমিটি যারা আছে সবগুলোই তো এমপি হয়ে যাবে। তো আমি মনে করছি যে এরকম কোনো রাজনৈতিক দল হয়তোবা করবে না, কারণ পিআর পদ্ধতি হলেও রাজনৈতিক দলগুলো তারা তাদের লিডারশিপ বাছাই করে প্রত্যেকটা আসনে কিন্তু দায়িত্ব দিয়ে দেবে, এবং এখন হয়তো এমপি হিসাবে দিবে প্রার্থী হিসেবে, তখন কিন্তু রিপ্রেজেন্টেটিভ হিসাবে দিবে। যে কোনো প্রক্রিয়ায় এরকম লিডারশিপ ইনভলভ হবে। পিআর পদ্ধতিতে আসলে কোন ওইভাবে যেই জটিলতা, যে আশঙ্কাটা করা হচ্ছে সেই আশঙ্কা। দেখেন, আমরা তো ওই জিনজিরা নামক একটা দেশের অধিবাসী। এই দেশে কিন্তু সব কিছু কিন্তু ম্যানিপুলেট হয়, এবং ভালো পদ্ধতিতে আগাইলেও একটা পর্যায়গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। কোর্টের পুরো আদেশ উল্টি যায়। দুবাইতে একটা ড্রেস বের হয়েছে, আপনি পরের সপ্তাহে দেখবেন আমাদের এখানে এই মার্কেটগুলোতে এই ড্রেসটা পাওয়া যাচ্ছে, এটা আমাদের ওই জিনজিরার ওখান থেকে এটা তৈরি হয়ে যাচ্ছে। যে দেশটাতে এরকম লোকের প্রবণতাটা বেশি, সেই দেশের কোনো একটা পদ্ধতিকে আসলে পারফেক্ট এবং আলটিমেট ভালো পদ্ধতি আপনি বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ঠিক না থাকে। কেয়ারটেকারের একটা ফর্মুলা অনেকে মানতে চাইছিল না, পরবর্তীতে একটা কেয়ারটেকার ভালো এস্টাবলিশড হয়েছে এবং সে আলোকে ইলেকশন হয়েছে। কিন্তু নেক্সট টাইমে আসি দেখলো যে যদি এই কেয়ারটেকারটাই থাকে তাহলে তাদের একতরফা নির্বাচন এটা সেটা সম্ভব হবে না। কিন্তু পতিত যারা ছিল তারা কিন্তু কেয়ারটেকারটা বাতিল করে দিয়েছে। কেয়ারটেকার বাতিল করতে গিয়েও দেখা যাচ্ছে যে জাজমেন্টের সততার আশ্রয় নিয়েছে। কোর্ট ওপেন কোর্টে একটা জাজমেন্ট দিয়েছে, লেখার সময় লিখছে আরেকটা। তো যে দেশটা যদি এইরকম চলে, সেই দেশের আসলে কোনো একটা পদ্ধতিকে আপনি বেস্ট পদ্ধতি বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এটা ইমপ্লিমেন্টেশন প্রপারলি না হবে। তো এই জন্য জামাত উদারতার দিক থেকে এই প্রস্তাবটা দিয়েছে, এই জন্য জামাতকে ধন্যবাদ দিতে হবে। আচ্ছা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, আসলে তারা তাদের উদ্দেশ্য অসৎ। জামাত ইসলাম কেন সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়? আসলে দেখুন, এগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। তো এখন কারো উদ্দেশ্য কে কীরকম এবার একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, এটা এভাবে না বললেই ভালো হবে। সালাউদ্দিন সাহেব এইভাবে বলছেন কিনা আমি জানি না। যদি উনি এটা বলিও থাকেন, আমি মনে করি এই জামাত ইসলামী যা বলে, জামাত ইসলামীর আমিরের কোনো একক কথা না। আপনারা মনে রাখবেন, জামাত ইসলাম এমন একটা দল যে দলের দৃষ্টিভঙ্গিগুলোও তার সুরা আগে ওকে করে দেয়। জামাত ইসলামী কিন্তু অন্য কোনো রাস্তাঘাটের বা বড় কোনো রাজনৈতিক দল আমরা যাদেরকে বলছি, যাদের এক নেতা একজন বলে, আপনি দেখেন এরকম 5টা নেতৃত্বের আপনি সাক্ষাৎকার নেন, একজন একটা বলতেছে। এই 500 জন ব্যক্তির কথা কিন্তু দলীয় কথা না। এক সময় আসি হয়তো দলের প্রধান বলে দিছে, ও যেটা বলছে এটা আমাদের দলীয় কথা না। কিন্তু জামাত ইসলামীর আমিরের যে বক্তব্য আপনারা এখন পাচ্ছেন, যে দৃষ্টিভঙ্গিগুলো পাচ্ছেন, এইটা জামাত ইসলামীর আমির কোনো উদ্ভাবন করে নাই। এটা জামাত ইসলামীর একটা সুরা আছে, কর্ম পরিষদ আছে, নির্বাহী পরিষদ আছে, এইগুলোতে কিন্তু আগেই ডিসকাশন হয়। দ্বিতীয় পয়েন্টটা হলো এই যে জামাত ইসলামী মনে করছে যে পর্যায়ক্রমে যদি দেশটাকে এই লোকাল লিডারশিপগুলোকে এস্টাবলিশ করে দেওয়া যায়, সেখানে যদি একটু নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এগুলো যদি ইলেকশনের মাধ্যমে লিডারশিপ চলে আসে, তাহলে আগামী নির্বাচনটা আরও অর্থবহ হবে। এই লোকাল লিডারশিপগুলোই কিন্তু তার এলাকার ইলেকশন এগুলোকে কিন্তু পরিচালনা করবে এবং নিয়ন্ত্রণ করবে, একটা সিস্টেমে দেশ চলে আসবে। এছাড়াও জনগণের এখন চরম ভোগান্তি। আপনি এখন ইউনিয়ন পরিষদে যান, দেখা যাচ্ছে যে সেখানে এই নাই, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাই, একটা ডেথ সার্টিফিকেট, একটা উত্তরাধিকার সার্টিফিকেট, অথবা এই একটা কারেক্টার সার্টিফিকেট, যে কোনো একটা ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট আপনি আনতে গেলে দেখবেন সেটার জন্য আবেদন করতে হবে। ইউনিয়ন একটা ইউনো দেখা যাচ্ছে যে অন্তত 14টা ইউনিয়ন পরিষদের সে চার্জে রয়েছে। এক ইউনিয়নে সে একদিন 1 ঘন্টা সময় দিলেও দেখা যায় তার 1 সপ্তাহ ঘুরে প্রত্যেকটা ইউনিয়ন তা যাওয়া সম্ভব হয় না। ফলে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোনো নামজারি রেকর্ড করতে পারছে না, এমনকি ব্যাংকের টাকাটাও তারা তুলতে পারতেছে না উত্তরাধিকারী হিসেবে মারা যাওয়ার পরে। এই যে একটা গোটা দেশটা স্থবির হয়ে আছে। তো এখন আপনি যদি বলেন যে জাতীয় সংসদ নির্বাচন,
যদি জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত, তাহলে মানুষকে এভাবে কষ্ট করিয়ে যেতে হবে? হুইজ দ্য লিডারশিপ? কে নেতৃত্ব দিবে? আগে তো আমরা ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান, মেম্বার, তারাই কিন্তু লোকাল লিডারশিপ হিসেবে এলাকা কন্ট্রোল করতো। এখনও তো মানুষ শান্ত আছে, এখনও মেনে চলছে, কোনো মোটামুটি চলছে। এই অবস্থা কিন্তু বেশি দিন থাকবে না। সমাজ জীবনে যদি হানাহানি আরও ধরনের বেড়ে যায়, লোকাল লিডারশিপের কিন্তু প্রয়োজনীয়তা এখানে অনস্বীকার্য। এই জন্য জামাত বলছে যে এটা বড় রাজনীতি, নির্বাচনের ব্যাপারে বড় ধরনের দায় দায়িত্ব সরকারকে নিতে হয়। এখানে ভোটার তালিকা করতে হয়, এখানে সীমানা নির্ধারণ করতে, এখানে অনেক কিছু করতে হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিলেই আগের যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া সহজে কিন্তু ইলেকশনটা হয়ে যেতে পারে। তো জামাত ইসলামী এছাড়াও নির্বাচন কমিশনের কিন্তু একটা টেস্ট কেসের প্রয়োজন আছে। আপনি এখন ইলেকশন কমিশন নির্বাচন পরিচালনার জন্য কাজ করছে, তো আসলে তারা কনফিডেন্ট কিনা, যথার্থ একটা ইলেকশন করতে পারে কিনা, এইটাও তো টেস্ট কেস হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে করা যায়। তো জামাত ইসলামীর উদ্দেশ্য 100% সৎ। জামাত ইসলামী যা বলেছে মানুষের কল্যাণে এই প্রস্তাবগুলো দিয়েছে। এখানে এই ইলেকশন হলে জামাতের যে বড় ধরনের বেনিফিট হবে আমি তো সেটা মনে করি না, কিন্তু জামাত ইসলামী তার সকল বক্তব্য জনগণের কল্যাণে, দেশের কল্যাণে বলে থাকে। ক্ষেত্র বিশেষে অনেক প্রস্তাবনা জামাতের কিন্তু বিরুদ্ধেও যেতে পারে, তারপরেও কিন্তু জামাত সেভাবে কথা বলে থাকে। আপনি যেটা বলছেন আসলে নির্বাচন কমিশনকে টেস্ট করার জন্য যে আসলে তারা পারফেক্ট কিনা, নির্বাচনটা করতে পারবে কিনা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলেছেন একই কথা, যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে পক্ষপাতমূলক আচরণ করছে। আপনারা বলছেন টেস্ট করা দরকার, ওনারা বলছেন পক্ষপাতমূলক আচরণ। কোন দিকে যাচ্ছে, কার দিকে আচরণ করছে, যে আপনাদের দিকে নাকি ওদের, মানে বিএনপির? আসলে দেখুন না, আপনি যদি এই দেশের আমার অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতমূলক আচরণ করছে, এটা জামাত ইসলামী বলতে পারে, অন্য রাজনৈতিক দল বলতে পারে না। আপনি দেখবেন নিয়োগগুলোর দিকে তাকান, আপনি যদি আমাদের ল অফিসারগুলোর দিকে তাকান, আপনি যদি সারা বাংলাদেশের এরকম যত ধরনের এই ইউনিয়ন পরিষদের অথবা স্কুল কলেজের সভাপতি, গভর্নিং বডি চেয়ারম্যান এবং বাংলাদেশের আরও বিভিন্ন অবকাঠামোগুলোতে যেখানে পরিচালক দিতে হয়, যেখানে প্রতিনিধিত্ব দিতে হয়, এইগুলো দেওয়ার ক্ষেত্রে যদি রেশিও পার্সেন্টেজ হিসাব করেন, আমি তো মনে করি এই সব কিছু একটা দলের লোকরাই নিয়ে নিচ্ছে। তাহলে জামাত ইসলামী এই কথা বলা দরকার যে এই সরকারের তারা পক্ষপাতমূলক আলোচনা করছে, সমস্ত নিয়োগগুলো বিভিন্ন জায়গায় একতরফাভাবে তারা করে নিয়ে যাচ্ছে। আপনি দেখবেন ঝালকাঠিতে একটা এডিশনাল পিপি দেওয়া হয়েছিল জামাত সমাজ লয়ার্স কাউন্সিলের একজনকে। ওনারা কি করলেন, মিছিল করে গিয়ে তার নেম প্লেট ভাঙলেন, তাকে আহত করলেন। কেন? যে সবগুলো পিপি ওনারা নিয়েছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এডিশনাল এটা দেওয়া যাবে না, সেই জন্য তাকে আহত করলো, ভাঙচুর করলো এবং কোনো ঘটনা ঘটিয়ে দিল। অর্থাৎ ভাবটা এমন, যত কিছু হবে সব আমরাই নেব, আমাদের বাইরে কাউকে দিছে তাহলে সেখানে পক্ষপাতিত্ব হয়েছে। তো এইরকম অভিযোগ জামাত ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল যদি করে, আমি মনে করি এটা একটা হাস্যস্কর অভিযোগ ছাড়া আর কিছু না। একটা বিষয়, আপনাদের যে 7 দফার একটা অন্যতম দফা হলো প্রবাসীদের আসলে ভোটাধিকার নিশ্চিত করা। বিএনপির একজন সাবেক সংসদ সদস্য সাম্প্রতিক সময় একটা টেলিভিশন টক শোতে বলেছেন, প্রবাসীদের পরিবাররা জমি ভিটা বিক্রি করে তাদেরকে বিদেশে পাঠান, তাদের দায়িত্ব হচ্ছে পরিবারের জন্য টাকা পাঠানো, তারা আবার কেন রাজনীতির অংশ নিয়ে, তারা কেন ভোট দিবে? আপনারা কেন ভোট চাচ্ছেন? এখানে এটা আমাদের এই একজন আইনজীবী এবং সাবেক এমপি পাপিয়া আপা বলেছে, এবং আমি ফেসবুকে দেখেছি ওনাকে, কিন্তু আমি সরাসরি জিজ্ঞাসা করতে পারিনি আসলে তিনি এভাবে বলছেন কিনা। কিন্তু আবার ওনার বয়সটা দেখা যাচ্ছে যে উনি রাইটলি ওই কথাগুলো এভাবে বলছেন যেভাবে মিডিয়ায় আসছে। তো আসলে এই বক্তব্যটা বিএনপির বক্তব্য কিনা, আর বিএনপির উনি কেন্দ্রীয়ভাবে বা সেন্ট্রালি কোনো নেতৃত্ব মেনটেন করেন কিনা, এই সব কিছু কিন্তু এখন আমার জানা নেই। উনি সাবেক এমপি এতটুকুই জানি, কিন্তু উনি নীতি নির্ধারকদের ভিতরে একজন কিনা সেটা আমার জানা নেই। এই বক্তব্য বিএনপি এভাবে দিবে বলে আমি মনে করি না, কারণ এটা একটা অপরচুনিটি যে বিদেশে থাকার পর সে একটা দেশের জন্য তার কত কষ্ট, কত কন্ট্রিবিউশন, এবং সেখানে থেকে সে এই দেশে অর্থ বিত্ত সবগুলো পাঠিয়ে দিচ্ছেন। এই লোকটা ভোটাধিকার একটা চাচ্ছে, যে এটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে, এটা বাংলাদেশে নতুন করে কিন্তু ইম্পোজ করা হচ্ছে
এটা হয়তো দাবিটা আসছে, কিন্তু আপনি এই আমেরিকার লোকেরা কিন্তু তাদের এমবেসিতে গিয়ে তাদের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারে। তো আমেরিকার লোকেরা বাংলাদেশে থেকে যদি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারে, বাংলাদেশের লোকেরা কুয়েত, কাতার, সৌদি আরব, আমেরিকা, রাশিয়া থেকে কেন তাদের এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না? এটা একটা স্ট্যান্ডার্ড প্রপোজাল যেটা জামাত ইসলামী দিয়েছে, এবং বিদেশিদের জন্য এটা একটা বড় ধরনের সান্ত্বনা। 1 বছর অথবা 5 বছর কষ্টের পর সে একটা পোস্টাল ভোট ওখান থেকে পাঠিয়ে দিবে। নির্বাচন কমিশন পজিটিভলি এটাকে নিয়েছে এবং তারা সেভাবেই কিন্তু আগাচ্ছে। তো এই জন্য আমি পাপিয়ার বক্তব্যটাকে এই একদম বিএনপির বক্তব্য বলে মনে করি না। আর হয়তো উনি তার বক্তব্যের দৃষ্টিভঙ্গি পরিবর্তনও করতে পারেন, কারণ বিদেশের সব লোক তো আর জামাত ইসলামী করে না, সেখানে তো বিএনপির লোকেরও আছে। এখন তাদের মতামতটা নিয়েই কিন্তু পাপিয়া ম্যাডামকে এই বক্তব্যটা দিলে ভালো হতো। কারণ আমরা যখন বিদেশে গিয়েছি, যতটা রাষ্ট্রে গিয়েছি, যত লোকের সাথেই কথা হয়েছে, যে এরকম সুযোগ যদি তারা পায়, তারা তো মনে করছে যে বাংলাদেশ থেকে তারা কিছু একটা পেয়েছে। তো এইটা যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেয় এবং সরকার সংস্কার প্রস্তাবে এটাও কিন্তু আছে, তা আমি মনে করি এটা নতুন নবদিগন্তের সূচনা হবে। এবং শুধুমাত্র এক দফা মাসেলম্যান কেন্দ্র দখল করি যে নির্বাচিত হয়ে যাওয়ার যে একটা প্রবণতা ছিল, হয়তো এই বিদেশি ভোটগুলো এই ধারাটাকেও পরিবর্তন করে দিতে পারে। আপনাদের একটা 7 দফার একটা দফা হলো জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকে একটা প্রোগ্রামে বলেছেন যে আসলে এইটা যে এই মাসের মধ্যে যদি বাস্তবায়ন না হয়, সেটার জন্য দায়ী হলো সরকার এবং কমিশন। আপনারা কি তাই মনে করেন? আসলে এইটা এই বিষয়ে আমি তেমন কোনো বক্তব্য দিব না। এটা জামাত ইসলামীর নীতি নির্ধারণ যারা আছে তাদেরাই হয়তো বলতে পারবেন যে কোনো একটা প্রস্তাবনা। আমি যতটুকু এই জুলাই ঘোষণা বা আদার্স আফটার এই রেগুলেশন আমরা বাংলাদেশে এখন দেখছি, অ্যাজ এ ল অফিসার হিসেবে আমরা দেখছি যে সব কিছু আসলে সহজে বাস্তবায়ন করা খুবই কঠিন। একটা প্রস্তাবনা তৈরি করা যা ইজিলি, যখন এটা বাস্তবায়নের প্রশ্ন আসে তখন কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত জড়িত আছে। একটা সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আর 3টে সিদ্ধান্ত চেঞ্জ করতে হয়। দেখা যাচ্ছে যে এইভাবে সমস্ত জটিলতা, মায়ের ফেস, আমরা আগে থেকেই আমরা এমন একটা রাষ্ট্রে আছি, কতগুলো মায়ের ফেস, আইনের মায়ের ফেস বলেন, তারপরে ইমপ্লিমেন্টেশনের বাস্তবতা এবং আমাদের এই ক্যাপাসিটি। আমরা একটা বললাম আমরা এরকম একটা কিছু করে ফেলব, আসলে দেখা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাষ্ট্রের ভঙ্গুর অবস্থা এবং যারা বাস্তবায়ন করবে লিডারশিপগুলো, সরকারের বিভিন্ন যে ব্যক্তিবর্গ রয়েছেন, এই সব কিছু কিন্তু কনফিডেন্স এবং একাকার হয়ে যদি কাজ না করে, ঘোষণা একটা যে ঘোষণা মাত্র, এটা বাস্তবায়ন কিন্তু খুব কঠিন বিষয়। সেই জন্য সব কিছু একদম নির্দিষ্ট সময়ের ভিতরে বাস্তবায়ন করতে না পারলে তারা ব্যর্থ অথবা তারা এটা হতে পারে না। আমি মনে করি এই সব কিছু একটা চলমান প্রক্রিয়া। এটা ঘোষণা দেওয়ার যাদের দায়িত্ব তারা দিবে, বাস্তবায়ন করার দায়িত্ব যাদের তারা করবে। যেটা এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে তারা সেটা করবে, কিন্তু তারা প্রপোজাল যদি রেডি করি ইমপ্লিমেন্টেশনের রেখে যায়, তাহলে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে। এইভাবে আমার মনে হয় প্রক্রিয়াটা শুরু হতে পারে। সেই জন্য এখানে অন্য কোনোভাবে দোষারোপ না করলেই ভালো হবে। আপনাদের একটা দাবি হলো যে রাষ্ট্রের সব স্তরের প্রয়োজনীয় মৌলিক সংস্কার। আসলে এই যে মৌলিক সংস্কার এবং নির্বাচন, এই সংস্কারটা তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার চলবে, দেশও চলবে, কাজ হবে। তো এই যে প্রয়োজনীয় সংস্কার বলতে আসলে আপনারা কি বোঝাচ্ছেন? কতটুকু সংস্কার? আসলে এই বিষয়টাও অ্যাবস্ট্রাক্ট বিষয় এবং এটা ক্লিয়ার করার দায়িত্ব জামাত ইসলামের যারা ইমপ্লিমেন্টেশনের যে বডি আছে তাদের। আমি যেটা মনে করি দৃশ্যমান সংস্কার যেগুলো, যেমন ইলেকশন কমিশন যদি নির্বাচন করতে চায় তাহলে তার নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে আইন আছে সেটা কিন্তু করে ফেলতে হবে। এটা না করে আমি ইলেকশনে চলে গেলে আসলে এটা হইল না। এটাকে জামাত ইসলামী বলছে যে মৌলিক সংস্কার। এরপরে ভোট দিতে হবে কিভাবে, যে বিদেশিরা ভোট দিতে পারবে কি পারবে না, তাহলে এইটা হলো একটা সংস্কার প্রস্তাবনা। যদি এটা ডিসিশন হয়ে যায় এটা দিবে বা দিতে পারবে না, তাহলে এটা হবে একটা মৌলিক সংস্কার। এরকমভাবে যে নির্বাচনের কার্যক্রমগুলোর সাথে, ডেভেলপমেন্টের কার্যক্রমের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এরকম অসংখ্য জিনিস কিন্তু জড়িত রয়েছে। যেহেতু জামাত ইসলামী বলছে যে মৌলিক যেগুলো না হলে নয়। এখন যদি আমরা পুরা সংস্কারের আন্ডারে নিয়ে আসি তাহলে এরকম এগুলো বাস্তবায়নের জন্য 10 বছর সময় লাগবে। তো তাহলে কি 10 বছরই কি এরা ক্ষমতা থাকবে? 10 বছরই কি দেশে নির্বাচন হবে না? তো
তো এটা হতে পারে না। এই জন্য সবাই বলছে যে অ্যাজ আর্লি এজ পসিবল, জামাতও একটা গাইডলাইন দিয়েছে এই সময়ের ভিতরে এটা সম্পন্ন করি আপনারা চলে যেতে পারবেন, এবং বাকি প্রস্তাবনাগুলো যারা থাকবে তারা বাস্তবায়ন করবে। এই জন্য মৌলিক সংস্কারের এই শব্দ বলার সাথে সাথে যে শুধুমাত্র সংস্কার করেই নির্বাচন করতে হবে এই কথা বোঝায় না। বাংলাদেশের একজন বুদ্ধিজীবী, খুব নামকরা বর্তমানে, বদরুদ্দিন উমর, আজকে একটি অনুষ্ঠানে বলেছেন 5 আগস্টের পরে জামাত ইসলাম অনেক শক্তিশালী হয়েছে, এখন দক্ষিণপন্থীদের প্রভাব বেড়েছে, তাদের একটা উত্থান হয়েছে, ছাত্ররাও তাদের ওই পথেই হাঁটছে। এই যে দক্ষিণপন্থীদের উত্থান বা জামাত ইসলামের 5 আগস্টের পরে শক্তিশালী অবস্থান, এটা কি আসলে এই দেশের জন্য ভালো হবে নাকি কোন মানে অন্য কোনো মেসেজ? আসলে দেখুন, উনি তো বুদ্ধিজীবী, আমি এটার সাথে এইভাবে বললো যে বাংলাদেশে আসলে সবসময় কিন্তু দক্ষিণপন্থীরাই এই রাষ্ট্রটা পরিচালনা করে আসতেছে, চলে আসছে। আমরা পলিটিক্যাল সায়েন্সে যখন বিশ্লেষণে দেখলাম যে আওয়ামী লীগ ও দক্ষিণপন্থী রাজনীতির অন্তর্ভুক্ত। আপনি কি, যদি আমি বলি আওয়ামী লীগকে কিন্তু বামপন্থী রাজনৈতিক দল বলা যায় না, এটা পর্যায়ক্রমে পরবর্তীতে এসে বামপন্থীরা তাদের উপর সওয়ার হয়ে আওয়ামী লীগটাকে শেষ করে দিয়েছে। কিন্তু ফ্রম ভেরি বিগিনিং আওয়ামী লীগ কিন্তু ডানপন্থীদের অন্তর্ভুক্ত ছিল, বিএনপিও কিন্তু ডানপন্থীদের অন্তর্ভুক্ত ছিল, জামাতও ডানপন্থী। অর্থাৎ বাংলাদেশে শুধুমাত্র আমরা বামপন্থী বলছি যারা কমিউনিস্ট রাজনীতি করছে তারা। এখন দক্ষিণপন্থী বলতে যেটা বোঝানোর উনি চেষ্টা করেছেন সেটা হলো আসলে ইসলামপন্থীদের প্রভাবটা বেড়ে গেছে এবং ছাত্ররা এই পথে হাঁটছে। এটা আসলে অনেকটাই সত্য, আমাদেরকে ধরে নিতে হবে। কারণ যেই ছাত্র সমাজকে এতদিন বিপ্লবের নামে উন্মাদনা তৈরি করা হয়েছিল, একদিন ব্যক্তির নামে বাংলাদেশে তাদেরকে ব্যাপকভাবে রাজনীতি অংশগ্রহণ করা হয়েছিল, 7 দফা, 10 দফা, 14 দফা, 22 দফা, 25 দফা, এরকম অসংখ্য দফা দিয়ে দিয়ে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছিল। শেষ পর্যন্ত দেখা গিয়েছে কি এই সমস্ত দফাগুলো ফেল। এখন ছাত্র সমাজ কিন্তু জেগে উঠেছে, আদর্শিক ধারায় তারা কিন্তু চলতে চাচ্ছে। এতদিন যারা বড় গলায় কথা বলছে, যারা দেশে শান্তি নিশ্চয়তা দেওয়ার কথা বলছিল, তারা দেখা যাচ্ছে অপরাধ প্রবণতা, ঘোষ প্রবণতা, স্বজনপ্রীতি, দখলদারিত্ব, সাদাবাজি, এই সমস্ত কার্যক্রমের সাথে তাদের সম্পৃক্ততা মিলেছে। এখন যদি লিডারশিপগুলো যদি এই সমস্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে, যদি সরাসরি একদম রাষ্ট্রের মন্ত্রী, এমপি পর্যায়ের লোকেরা অপরাধ প্রবণতা পার্সেন্টেজের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে, তো ইয়ং জেনারেশান তাদের কাছ থেকে পরিষ্কার হয়ে গেছে, তারা ওদের কাছ থেকে সমর্থনটা মূলত প্রত্যাহার করে নিচ্ছে। এইটাকে উনি দক্ষিণপন্থী রাজনীতির উত্থান বলছেন। আমি বলছি না এটা দক্ষিণপন্থী রাজনীতির উত্থান নয়, এটা হলো জাগ্রত জনতার বিবেক জাগ্রত হয়েছে, ছাত্র জনতার বিবেক জাগ্রত হয়েছে। এতদিন তো আমরা সাইলেন্ট ছিলাম, ঘুমেছিলাম, এখন সবাই জাগ্রত হয়ে দেখলো আসলে দেশটা এভাবে চলা যায় না। এই চিন্তায় যারা ঐক্য হয়ে গেছে এদেরকে ডানপন্থী বলা যায়। আর যেই অ্যাজাম্পশন তিনি করেছেন এদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, ছাত্র জনতা সেভাবে হাঁটছে, আমার তাইও মনে হচ্ছে। আমরা আসলে শেষ পর্যায়ে চলে আসছি, শেষ প্রশ্ন দিয়ে শেষ করব। আপনাদের 7 দফার 1 নাম্বার যে দফা, সেই দফা দিয়ে, আপনি একজন সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আপনার 1 দফায় লিখেছে, মানে 1 নম্বর দফা আছে সকল গণহত্যার বিচার। এই যে সরকার যে নির্বাচনের একটা ডেডলাইন দিয়েছে ফেব্রুয়ারি অথবা এপ্রিল, এই সময়ের ভিতরে আসলে এই যে সকল গণহত্যা, কেন শুধুমাত্র জুলাই মাসে যে গণহত্যা হয়েছে গত জুলাই, এটার আসলে কোনো বিচার কি দৃশ্যমান করা সম্ভব কিনা? এটা এই জন্য যে যদি আমরা এক্ষেত্রে এই কন্টেনশনটা দিই, যদি আমাদের টার্গেট হয়, এখন দেখুন সরকার যে দৃষ্টিভঙ্গিতে কাজ করে, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো একই দৃষ্টিভঙ্গিতেই চলে। এখন জামাত ইসলামী এটাকে গুরুত্বের বিবেচনায় ফ্রন্টে নিয়ে আসছে। তারা বলছে যে সকল গণহত্যার বিচার। এখন এই বিচারের জন্য হ্যাঁ সরকার পদক্ষেপ নিয়েছে, ট্রাইব্যুনাল গঠন করেছে। এখন আরও কিছু ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে সারা দেশে বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু সেগুলো বিচারের আওতায় আসতে হবে। দ্রুততার সাথে তদন্ত করে প্রতিবেদন দেওয়া। এখন প্রতিবেদন দিতে গিয়ে পুলিশ পড়ে গেছে বেকায়দায়। গণহত্যা হয়েছে এক জায়গায়, সেখানে 5,000 3,000 মানুষকে আসামি করে মনে করেন মামলা হয়ে গেছে। এখন পুলিশের কর্মকর্তা হলো একজন। এখন এই এতগুলো আসামির পিছনে সে কীভাবে তদন্ত করে রিপোর্টটা দেবে? দেখা গিয়েছে যে
তাদের এই তদন্ত প্রক্রিয়ায় অনেক সময় চলে যাচ্ছে, কিন্তু যে পরিমাণ পুলিশ জনবল তদন্তের জন্য দরকার সেটা তাদের নাই। একইভাবে এগুলো যদি বিচারের জন্য কোর্টে নিয়ে যাওয়া হয়, সেখানে কোর্টে কিন্তু এই বিচারগুলো এই সম্পন্ন করার মতো সেই পরিমাণ বিচারক, সেই পরিমাণ আইনজীবী এখানে কিন্তু নাই। তো এখন কি করতে হবে? জামাত ইসলামী এটাকে বলছে যে একটা কার্যত বিচার তাদের করার জন্য যেটা যেটা করা দরকার সেটাই কিন্তু এই সরকারকে করতে হবে, এটা একটা ডিমান্ড। তা আপনি যদি দ্রুত এই মামলাগুলোর তালিকা নির্ধারণ করে এদের প্রতিবেদন করার নির্দেশ দেওয়া যেতে পারে, যে 1-2 মাসের ভিতরে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে, তাহলে কিন্তু বিচারে একটা ধাপ আগিয়ে যায়। তখন বিচারটা শুরু হলো। এখন তখন যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে কিছু বিচার শুরু হয়েছে। এখন সেখানে কিন্তু এই পরিমাণ অভিযোগ পড়েছে যে প্রত্যেকটার যদি আলাদা ওরা বিচার করা স্টার্ট করে, তাহলে এরকম ট্রাইব্যুনাল 10টা গঠন করলেও হবে না। তাহলে কি হবে? একটা পর্যায়ে গিয়ে দেখেন সব কিছু থেমে যাবে। এই জন্য জামাত ইসলামী যেটা বারবারই বলে আসতেছে, যেহেতু বিচারের আলামতগুলো এখনও রক্তের দাগ শুকায়নি, এটা একটা আলামত। যে আহত হয়েছে সে এখনও তার ব্যথা আছে, কোর্ট ডাকলে কিন্তু সে সাক্ষী দিতে চলে আসবে। এখন কিন্তু এই অবস্থায় বিচারগুলো একদম কমপ্লিট করা খুবই সহজ। এভিডেন্স অ্যাভেলেবেল, সাক্ষী অ্যাভেলেবেল, ঘটনা সকলের সামনে পরিষ্কার। তাহলে এই প্রক্রিয়ায় যদি বিচার বিলম্বিত হয়, তাহলে তো সহজে আর বিচার হবে না। এই জন্য আর এটা যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, পৃথিবীর মানুষ সকলের কাছে এটা দাবি হলো, এরকম জঘন্য অপরাধের সাথে যারা জড়িত, নির্বিচারে হত্যাকাণ্ড যারা চালিয়েছে, তাদের কিন্তু বিচার হওয়াটা খুবই জরুরি। এই জন্য জামাত ইসলামী রাইটলি এই দাবিটা পেশ করেছে। আমি আশা করছি এই প্রক্রিয়ায় সরকারও চেষ্টা করে যাচ্ছে, এটাকে আরও কার্যকর করা জরুরি। সাহেব, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের এই বাণিজ্য প্রতিদিন উন্নয়নের সহযোগী, তো আমরা আশা করছি আপনাদের সহযোগী হয়ে থাকতে পারবো। আপনারা আজকের স্টুডিওতে আমাকে দাওয়াত দিয়েছেন এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আমার প্রিয় এলাকা মিরসরাইবাসীর পক্ষ থেকে আর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা তখন দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। একই সাথে বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম 1 মিরসরাই থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।